আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ৯। লিখেছেন ইসরাত জাহান। অন্ধকার ঘরে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নাড়াচাড়া করছে একজন যুবক। যুবকটির ছোটাছুটির জন্য ফাঁকা ঘরটি থেকে বিকট শব্দ তৈরি হয়। চেয়ারের সাথে ফ্লোরে ধাক্কা লাগলে ফাঁকা ঘরে এমন ভৌতিক শব্দ সৃষ্টি হয়। যুবকটির হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা, মুখে বড় রুমাল দেওয়া, চোখ মেলে তাকানো কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। যুবকটি নিজেকে ছাড়ানোর জন্য অনেক ছটফট করছে। ছটফটানোর জন্য শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে। ঠিক তখনই যুবকটির কানে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মৃত্যুর মুখ থেকে বাঁচার খুব ইচ্ছে, তাই না? যুবকটি তাকিয়ে থাকে কিন্তু কিছু দেখছে না। অনুভব করছে তার সামনে একজন মানবদেহ। আবারও তার কানে ভেসে আসে, আমাকে দেখার চেষ্টা করে লাভ নেই, আমাকে দেখতে পাবি, তোর লাভ হবে সব কিছু স্বীকার করা। বলে রুমের কোনায় থাকা একটি সুইচ অন করলো। যুবকটি তাকিয়ে আছে মেয়েটির দিকে। অবাক হয়ে তাকিয়ে আছে রাগে টলমল চোখের নারীটির দিকে। মায়া একটি ব্ল্যাক জ্যাকেট ও জিন্স পরে আছে, সাথে হাতে আছে গ্লাভস। যুবকটি তাকিয়ে আছে মায়ার দিকে। কিছু বলার উপায় নেই, কারণ তার মুখটাও বাঁধা। মায়া যুবকটির কাছে এসে একটু ঝুঁকে বলে, কিছু বলতে চাস? যুবকটি মাথা নাড়ে, যার অর্থ হ্যাঁ। মায়া লাল চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর করে বলে, তোকে কিছু বলতে দেওয়া হবে, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটি দে, যেটার জন্য আমি চাতক পাখির মতো ঘুরছি। বলে দে আমাকে, কে সেই লোক যে আমার মাকে খুন করতে চেয়েছিল? বলবি তার নাম। যুবকটি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল না। মায়া রেগে গেল, চেয়ারে দিল জোরে এক লাথি। তারপর বলে, কি ভেবেছিস তুই তোকে বাঁচিয়ে রেখেছি বলে পার পেয়েছিস? তোকে মৃত্যু না দিয়েও মৃত্যুর যন্ত্রণায় ভুগতে হবে, তার ব্যবস্থা আমি করছি। বলে একটি পাইপ এনে পুরো রুমে পানিতে ভরিয়ে দেয়। দরজার সামনে পানির থেকে কিছুটা দূরে এসে মায়া প্লাগের সাথে কানেক্ট করে দেয়। সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো করে কেঁপে ওঠে যুবকটি। পুরো শরীরে তার কারেন্টের ঝাঁকুনি লাগছে। এরপর কয়েক সেকেন্ড করে থেমে যায় মায়া। তারপর আবার এমন কারেন্টের শর্ট দিতে থাকে, কিন্তু একবারের বেশিক্ষণ রাখে না। এমন কারেন্টের শক পেয়ে যুবকটি অজ্ঞান হয়ে যায়। মায়া হালকা হেসে চলে যায় সেখান থেকে। অনেক খুঁজে পেয়েছে এই যুবকটিকে সে। তার মাকে খুন করতে যারা উঠে পড়ে লেগেছিল তাদের সবাইকে মায়া নিজে খুঁজে বের করবে। এখন তো শুধু এই যুবকটিকে পেল। যুবকটির চোখে মুখে ভয়ের রেশ নেই, তাই মায়া আজ তাকে কারেন্টের শক দিল। দেখা যাক পরে কি করে। যতদিন সে তার শত্রুদের খোঁজ না পাবে ততদিন এভাবেই এই যুবকটিকে বাঁচিয়ে রাখতে হবে। শত্রুদের এক এক করে বের করে সবাইকে উপযুক্ত শাস্তি দিবে মায়া। হাসির কোলে মাথা এলিয়ে চোখের পানি ফেলতে থাকে মায়া। মায়ার মাথায় হাসির হাত। মায়া শূন্যে তাকিয়ে বলে, জানো হাসিমা, আমি আমার মাকে খুব মিস করি। আমার মুখ ওই বুক খুঁজতে থাকে যার বুকে মুখ গুজে কান্না করব। সে আর কেউ না, আমার মা। জানি তো মা, কিন্তু এটাই যে তোমার ভাগ্য। সুখী তো ছিলাম বাবা ছাড়া জীবন। কেন এলো সেদিনের ওই কাল রাত, যে রাতে হারাতে হলো আমার মায়ের থেকে আমার ভালোবাসা? কেন হারালো আমার মায়ের দু হাত মেলে আমার দিকে হাসি মুখে ভালোবাসার আবদার? এভাবে নিজেকে কষ্ট দিও না মায়াবতী। মায়াবতী এই নামটি তো আমাকে আমার মাও বলে ডাকতো। তারপর তুমি, আর এখন আবার মন্ত্রী মশাই। দুর্বল হয়ে পড়েছো তুমি মন্ত্রী মশাইয়ের উপর। একদম না, আমি চাই ওই সর্দার বংশের বিনাশ। তাকে তো আমি নিজের হাতে খুন করব যে আমার মাকে আমার থেকে দূরে রেখেছে। আমার মায়াবতীর তার পথে সফল হবে। সে পারবে তার মায়ের প্রতি করা অন্যায়ের শাস্তি দিতে, আমার বিশ্বাস। আমাকে যে পারতেই হবে। ওই মোহন সর্দার সব কিছু হারাবে। শুধু সম্পত্তি হারালেও কেউ শূন্যতা বুঝতে পারে না। আমি মোহন সর্দারের থেকে তার অস্তিত্ব, তার ভালোবাসা, তার বংশধর সব কিছু কেড়ে নিব। আচ্ছা, মেয়েরকে নিয়ে যে নাটকটা করলে তার কি কোনো প্রভাব পড়বে? জানি না হাসিমা, তবে আমি যতটুকু আমার এই শুকনো দৃষ্টি দিয়ে দেখেছি মন্ত্রীমশাই কিছু তো একটা করবে, তার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি।
বাহ, এতগুলো বছর পর বাড়ি ফিরেছি, কোথায় ছেলের মাথায় হাত বুলাবে তা না, তোমার সব ভালোবাসা এই বেবি ডলের জন্য মা। ঘরে ঢুকতে ঢুকতে বলে মিহির। মায়া উঠে বসে বলে, কৃষি বিষয়ে পিএইচডি না করে কি হিংসুটে নিয়ে পিএইচডি করেছো মিহির ভাই? মায়ের থেকে দূরে ছিলাম, এখন তো একটু ভালোবাসা পেতে চাই, তাই না? মায়া হাসির কোলে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটুও দেব না, আমিও 1 সপ্তাহ ছিলাম না এখানে, তাই তুমিও পাবে না হাসিমাকে। মিহির কম কিসে, সেও বলে ওঠে, দিবি না তো, দেখ কি করি। বলেই মায়ের চুল ধরে টানতে থাকে। মায়া উঠে মিহিরের মাথার চুল ধরে টানতে থাকে। দুজনের এই খুনসুটি দেখে হাসি হেসে দেয়। হাসির ছেলে মিহির। মিহির জন্মের পরপরই হাসির স্বামী আরেক জায়গায় মন দেয়, কিন্তু হাসির সাথে বিচ্ছেদের আগে সেই স্বামী মারা যায়। কাজ খুঁজতে থাকে হাসি। হাসির বাবা গরিব মানুষ, তিনি মায়ার নানার কর্মী ছিলেন। সেই সূত্রে শাহানা পারভিন মায়াকে দেখভালের জন্য হাসিকে রেখে দিয়েছিল, কিন্তু মায়াকে বেশি দেখা লাগতো না। শাহানা পারভিন এমনিতেই মায়াকে সময় দিত, কিন্তু অফিস টাইম হাসি মায়ার আশেপাশে থাকতো। মিহির ছোট মানুষ, মায়ার থেকে 1 বছরের বড়, তাই মিহিরও মায়াকে নিয়ে হাসি এক জায়গায় থাকতো। মিহির ও মায়া দুজন ভাই বোনের মতো বড় হতে থাকে। যেহেতু হাসির ইনকাম এখানে ভালোই, আর মিহির কৃষি নিয়ে সরকারিভাবে পড়াশোনা করছে, তাও খুব ভালো রেজাল্ট এর সাথে, তাই মিহির বিদেশে কৃষি উদ্যোক্তার হওয়ার জন্য সুযোগ পায়। হাসি তার গ্রামের জমি বিক্রি করে নিজ যোগ্যতায় মিহিরকে সাহায্য করে। মায়া চেয়েছিল সাহায্য করতে, কিন্তু মায়া নিজেই এদিক ওদিক কষ্ট করে সামলাতো, তাই হাসি না করে মায়াকে। এমনি তো মিহির পড়াশোনার পাশাপাশি মায়ার শিবচরের ফ্যাক্টরি দেখাশোনা করত। মায়া মিহিরের দায়িত্বে কিছু বিষয় বুঝিয়ে দিয়েছিল, এখন সেখানে অন্য একজন দেখাশোনা করে। তার নাম রুবি, মিহিরের বাগদত্তা। মিহির ও রুবি একে অপরকে ভালোবাসে, এখন শুধু তাদের বিয়ে করা বাকি। এসব ভেবে ছেলে মেয়ে দুজনকে দেখে সুখের নিঃশ্বাস টানল হাসি। সকালে মায়া আজ সকাল সকাল জিমে এসেছে, কিছু ব্যায়াম করে নিল মায়া, তারপর মাঠে দৌড়াতে শুরু করে। মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে দাঁড়ায়। এইভাবেই বাসায় যাবে সে। রাস্তার কোণা দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ মায়ের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামলো এক হুডি পরা লোক, চোখ মুখ দেখা যাচ্ছে না। মায়া কিছু করতে যাবে, তার আগে মায়ের মুখে স্প্রে করা হয়, সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মায়া। মুখে পানির ছিটা পেতেই জ্ঞান ফিরে পায় মায়া। চোখ খুলেই সাথে সাথে সামনে তাকিয়ে দেখে তার সামনের চেয়ারে বসে আছে রাজ। মুখে তার ভিলেনি হাসি, ডেভিল হাসি দিয়ে রাজ বলে, গুড মর্নিং মায়াবতী। উপস, হ্যাপি অ্যাডভান্স ম্যারেড ডে মায়াবতী। হোয়াট এ জোকস। নো, নট জোকস, জাস্ট লুক দেয়ার। পাশে ইশারা করে বলে রাজ। মায়া তাকিয়ে দেখে একজন কাজী ও একজন রেজিস্ট্রার কাঁপছে, তাদের পিছনে গুলি তাক করে দাঁড়িয়ে আছে কিছু গার্ড। মায়া হেসে দেয়, বলে, যে মায়া কারো জীবনের পরোয়া করে না, তাকে ভয় দেখাচ্ছেন এদের দিকে গুলি দেখিয়ে? মায়াবতী এত কাঁচা খেলোয়াড় হলো কবে থেকে? আমি কি এদেরকে তোমাকে ব্ল্যাকমেল করতে গুলি তাক করে আছি? মোটেও না, আমি তো এদেরকে গার্ড দিয়ে আটকে রেখেছি, কারণ এরা এই শীতে ঘুম থেকে উঠতেই চাইছিল না। অবশ্য দোষ আমার পিউ বেবির, সে প্রথমে বলেনি যে শাহমীর রাজ বিয়ে করবে বলে তাদের ডাকছি। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রাজ ডেভিল হেসে বলে, ওভাবে শীতের সকালে বউ ছেড়ে কে ঘুম থেকে উঠতে চায় বলো? আমি তো তোমাকে নিয়ে সকাল 11টার পর্যন্ত ঘুমাবো। শুনেছি বউ কাছে থাকলে ঘুম ভালো হয়, তাই না কাজী সাহেব? শেষের কথাটা একটু টান দিয়ে রসিক সুরে বলে রাজ। কাজে ঘামছে ভয়েতে। এটা সত্যি সে আসতে চায়নি। সকাল 6টা, এখনো শীতের আভাস আছে। কে উঠতে চায়? কাজের কি ঘুম নেই? তার কি বউ ঘরে নেই? আছে তো। কাজে কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ বাবা, আমি তো বউ ছাড়া আসতেই চাইনি, কিন্তু যদি জানতাম তোমার ইমার্জেন্সি বউ লাগবে, তাহলে গুলি দেখার অপেক্ষায় থাকতাম না। রাজ ফ্লাইং কিস দেখিয়ে বলে, আমার বউ পাগলা কাজী। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কেন আসতে চাননি? শেষের কথাটি রেজিস্ট্রারকে বলে। রেজিস্ট্রার নিজেও কাজের মতো ভয় পাচ্ছে। সেও কাঁপতে কাঁপতে বলে,
ইয়া মানে একটু পর যখন আপনার বউ আপনার হয়ে যাবে, রাতের পর যে সকাল আসবে তখন বুঝবেন। এখন কি আমরা বললে বুঝবেন? রাজ এবার মায়ার দিকে তাকিয়ে বলে, দেখেছো মায়াবতী, এদের বুড়ো বয়সও বউ ছাড়তে মন চায় না, তাহলে আমি কেন বউ ধরবো না? তাই আমিও এদেরকে বউয়ের থেকে আলাদা করে এনেছি। আগে আমার বউ আসবে, তারপর কাজের বউয়ের সাথে তার প্রেম হবে। রেজিস্টার ফোরন কেটে বলে, আর আমি, আমার কি বউয়ের কাছে যাওয়ার অধিকার নেই? আছে তো, অবশ্যই আছে। আপনাদের বিদায় দেওয়া হবে, আগে আমার বউকে আমার করে দেন। আমরা রাজি বাবা, তুমি তোমার বউকে নিয়ে আমাদেরকে যেতে দেও, আমাদের বউ অপেক্ষা করছে। অবশ্যই যাবেন তো মায়াবতী, বুঝলে তো আমি কেন গুলি তাক করে আছি তাদের দিকে? তোমার জন্য নয়, আসলে ওরা খুব দুষ্ট, ওদের বউ ছাড়া কিছু বোঝে না। আমি যে সিঙ্গেল ওদের নজরেই নেই, তাই গুলিয়ে দেখিয়ে রেখেছি। মায়া এবার চেঁচিয়ে বলে, সার্কাস হচ্ছে নাকি এখানে? ধুর, বউ মিস করা হচ্ছে। এই কাজী ও রেজিস্টার দুজনে দুজনের বউকে মিস করছেন। চলো না মায়াবতী, আমরা দুজন এক হয়ে ওদের অর্ধ সকালের পূর্ণ করতে পাঠিয়ে দিই। নির্লজ্জ আপনি, এভাবে কেউ কথা বলে? বউ হয়ে লজ্জা বাড়িয়ে দিবে। এখন বিয়ে করে ফেলো আমাকে। আমি বিয়ে করব না। তাহলে এরাও বউয়ের কাছে যেতে পারবে না? কাজী সাহেব একটু শুকনো ঢোক গিলে বলেন, বলছিলাম যে বাবা, বিয়েতে কন্যার মত নেই, কেন জোর করছো তাকে? আপনি যদি বেশি কথা বলেন, আপনার বউকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেব বলে দিলাম। কোনো দরকার নেই বাবা, আমার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউ আমার গয়নাগাটি নিয়ে ভাগছে, কোনো মতে সম্পত্তির লোভে তৃতীয় বউ আটকে আছে। এটা গেলে আমি বউ পাবো না। তুমি জোর করো, সমস্যা নেই, বিয়ের পর সম্পর্ক হালাল হয়ে যাবে। গুড বয় কাজী। রেজিস্টার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে কাজীকে, মনে মনে ভাবছে, এটা কোন দিক দিয়ে বয়? মায়াকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে, মায়া ছটপট করতে থাকে। রেজিস্টার লোকটি বলে, বলছি স্যার, ম্যামের হাত খুলে দিলে ভালো হতো। এমনিতেও এই চিড়িয়া না মানে আপনার এখান থেকে তো কেউ পালাতে পারবে না, শুধু শুধু মেয়েটাকে কষ্ট পাচ্ছে। খুব তো মেয়েদের কষ্ট বুঝেন, এদিকে যে আমি সারা রাত না ঘুমিয়ে কষ্ট ভুগছি, তার বেলায় কি হবে? রেজিস্টার এবার দমে গেল। মায়া বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, আমার হবু বর আমার জন্য অপেক্ষা করছে। রাজ কিছু বলার আগে কাজী বলেন, বাইরেও কি তোমার হবু বর আছে মা? হ্যাঁ। ওটা ভুলে যাও, এখন তোমার হবু বর এই শাহামির রাজ। না না, হবু না, এখনই তো বিয়ে হবে। ওই যে বাইরে তোমার হবু বর আছে, সে তোমার বর না, বেগানা পুরুষ। তোমার একমাত্র বর হবে আমাদের মন্ত্রী। মায়া এবার গর্জে উঠে বলে, একবার হাতটা ছাড়া হোক, তোদের কোনটা বর আর কোনটা বেগানা পুরুষ দেখিয়ে দিচ্ছি। রাজা একজন গার্ডকে ইশারা করলে সে এসে মায়ের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই মায়ার সাথে সাথে পা দিয়ে কিক মারে গার্ডের প্যাটে। সোজা পাকস্থলী বরাবর জায়গায় আঘাত পায় গার্ডটি, একটু ঝুঁকে যায়, তবে বেশি কিছু হয় না, কারণ গভীরে আঘাত পাওয়ার আগেই নিজেকে ঝুঁকিয়ে রাখে। মায়া পাশে থাকা গার্ডের পকেট থেকে গুলি নিয়ে তাক করে কাজের সামনে, বলে, কি বলেছিলেন যেন? উনি আমার বর? এতক্ষণ তো মন্ত্রীর চামচাদের গুলিতে ভয় পেয়েছিলেন আপনারা, এখন সোজা আমি নিজেই আপনাকে জমের দুয়ারে রেখেছি, কেমন লাগছে? কাজী ও রেজিস্টার দুজন এবার কাচামুচু করে। রেজিস্টার ফিসফিস করে বলে, এতক্ষণ গুলি পিছনে ছিল, দেখতে পাইনি, তাই একটু সাহস ছিল, এখন তো সোজা বাঘিনী এসে গুলির সামনে ধরল, মনে হয় না বেঁচে ফিরবো। কাজী ফিসফিস করে বলে, আমার 3 নাম্বার বউ খুব ডেঞ্জারাস, আমার প্রথম বউয়ের বাচ্চাদের দেখতে পারে না, আমি গেলে ওদের কি হবে? মায়া ব্রোকোজকে বলে, ফিসফিসে কি বলছেন? রাজ মায়ের পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার আমার বিয়ে নিয়ে ভাবছে, চলো লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে নি। বিয়ে কি হাতের ময়লা যে ফু দিব আর হয়ে যাবে? না, বিয়ে ময়লা হবে কেন? বিয়ে হলো তোমার আমার সংসারের সূচনা। শ্যাট আপ। ওকে, অনেক হয়েছে, এই কাজে বিয়ে পড়াও, না হলে পিছনে আমার লোকেরা তো আছে। আরে এই কাজী, পিছনে লোক আছে তো কি হয়েছে, সামনে কিন্তু আমিও আছি। কাজীর দিকে গুলি তাক করে বলে মায়া, রেজিস্টার বেঁচে গেছে। বিয়েতে কবুল না বললে তো আর শুধু শুধু রেজিস্টার হবে না, তাই কিছু হলে আগে কাজের উপর দিয়ে যাবে। কাজী হাঁসফাঁস করে বলে, এটা কেমন বিচার?
বিয়ে দিলে পাত্রী আমাকে খুন করবে, আর বিয়ে না দিলে পাত্র আমাকে খুন করবে। বলি আমি কি অপরাধ করেছি? রাজ নিজের থুতনিতে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, আসলেই তো তুমি কাজী হলে একটা পাজি। 3টে বিয়ে করেও বেঁচে থাকার আগ্রহ আছে তোমার। তোমার বউ তো মনে হয় না এখনো তোমার সম্পত্তি তার নামে করেছে। আজ্ঞে না, আমি মৃত্যুর আগে আমার সম্পত্তি আমার সন্তান ও স্ত্রীর নামে করে দিতে চাই। আচ্ছা তাহলে তো আমার টার্গেট আপনি না, আমার টার্গেট অন্য কেউ। রেজিস্টার ভয় পেয়ে যায়, শুকনো ঢোক গিলে বলে, আমার ছেলে বিদেশে পড়তে চায়, তার অনেক স্বপ্ন। বউ আমার এমনি রাগ করে বাপের বাড়ি যাইতে থাকে। এখন যদি মরে যাই ছেলেটা অনাথ হয়ে যাবে। রাজ দাবর দিয়ে বলে, আরে ধুর, আমি কি আপনাদের কথা বলেছি? আমি তো বলছি অন্য কারো কথা, যাকে নিজের কবজায় রাখলে মায়াবতী আমাকে বিয়ে করবে। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে। কার কথা বলছে রাজ? রাজ হালকা হেসে তার ফোন বের করে ভিডিও কল দেয়। ওপাশ থেকে ভালো রিসিভ করতেই ভেসে আসে হাসির মুখ। হাসিকে বেঁধে রাখা হয়েছে। হাসির পাশে 2জন গার্ড গুলি ধরে আছে। হাসির গায়ের দিকে তাকিয়ে আটকে ওঠে মায়া। মায়ার সাথে সাথে রাজের দিকে তাকিয়ে বলে, এটা কি ধরনের কাজ? আপনি আমার মাকে কেন আটকে রেখেছেন? বেশি কিছু না, বিয়ে করার জন্য। বউ না করছে তো তাই তাকে রাজি করানোর একটা কৌশল। বাড়াবাড়ি করছেন আপনি। মায়ের যদি কিছু হয়ে যায় আমি আপনাকে ছাড়ব না। রিল্যাক্স মায়াবতী, আমি আমার শাশুড়িকে কিছু করব না, কিন্তু যে আমার শাশুড়ি হতে পারছে না তাকে বাঁচিয়ে কেন রাখবো? আমাকে মেরে ফেলুন আপনি, কিন্তু আমার মাকে ছেড়ে দিন। আমি আপনাকে অনুরোধ করছি। অনুরোধ না, বিয়ে। বিয়ে করো আমাকে, ছেড়ে দিব আমার শাশুড়ি মাকে। মায়া হাসির শরীরে ভালোভাবে তাকিয়ে দেখে এটা নকল বোম না, কারণ বোমের গায়ে রেড লাইট স্পষ্ট। যদি রাজ একবার রিমোট ক্লিক করে বোম ব্লাস্ট হবে। বাধ্য হয়ে মায়া বলে, আমি রাজি বিয়ে করতে। রাজ ফিসেল হেসে বলে, আব্বে কাজী হয়ে গেছে, আমার বউ রাজি। কাজী মায়া ও রাজ দুজনের দিকে তাকিয়ে বলে, কন্যাকে সাজিয়ে আনবেন না? এভাবে গেঞ্জি আর জিন্স পরে বিয়ে করবে? আমার মায়াবতী বলে কথা, একটু ভিন্ন স্টাইলে বিয়ে তো করবেই। বউ সাজ পরে হবে। কেন, আপনার আপত্তি আছে নাকি আমার বউ সাজিনি বলে? না বাবা, আমার আর কি, আমি শুধু তোমাদের বিয়ে দিয়ে বিদায় নিব। অবশেষে মায়া সম্মতি পেয়ে ভিডিও কল থাকা অবস্থায় রাজ ও মায়ার কবুল বলে বিয়ে করে নেয়। তারপর রেজিস্ট্রার তার কাগজপত্র নিয়ে বলে, সই করে দিন। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে, বলে, এক রাতে কাগজ রেডি কিভাবে? কাগজ আগেই রেডি ছিল, শুধু সময়টা এমন হওয়ার কথা ছিল না। কিন্তু তুমি তো দুষ্টু, কথা শুনতে চাও না, তাই বাধ্য হয়ে মর্নিং ম্যারেজ করে ফেললাম। মায়া সই করে দেয় রেজিস্টার কাগজে। পরিপূর্ণ হয় মায়া ও রাজের বিয়ে। পিয়াস এসে জড়িয়ে ধরে রাজকে, বলে, কংগ্রাচুলেশন বস। বলে মিষ্টি খাইয়ে দিতে থাকে সবাইকে। সবাই মিষ্টি মুখ করছে। কাজীর হাতেও মিষ্টি দেওয়া হয়। মিষ্টি হাতে নিয়ে কাজী বলে, যাক, শেষমেশ গোলাগুলির থেকে রক্ষা পেয়ে মিষ্টি পাচ্ছি। মায়ার বাড়িতে এসেছে মায়া ও রাজ। মৌকে নিয়ে এসেছে পিয়াস। মায়াকে বউ সাজিয়ে দেওয়া হবে। মায়ার ঘরে বসে মায়াকে তৈরি করে দিচ্ছে হাসি ও মৌ। হাসিকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। বউ সাজাতে সাজাতে হাসি বলে, তো এখন কি করবে? তোমার প্ল্যান তো সাকসেস হলো। বউ সাজে লাল লেহেঙ্গা পরা মায়া আয়নার দিকে তাকিয়ে থাকে। সাথে সাথে মুখে ফুটে ওঠে ডেবিল হাসি। বলে, সর্দার বাড়ির বড় মেয়ে আজ এন্ট্রি নেবে সর্দার বাড়ির বড় বউ হয়ে। সর্দার বাড়ির বড় বউ হওয়ার নেশা আমার একটা কারণেই লেগে আছে, আর তা হলো আমার মন্ত্রী মশাই। এই মায়া যা চায় তাই পায়। আজ মন্ত্রী মশাইকেও হাসিল করেছি। মৌ মায়ার কাঁধে হাত রেখে বলে, তোমার ভালোবাসাকে তোমার করেছো। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তুমি জিজুকে ভালোবাসো, কিন্তু তুমি যে হার্ট, আমি ভাবছিলাম আমি ভুল। এখন দেখি না, আমি আমার বোনকে চিনতে পেরেছি। মৌকে জড়িয়ে ধরে মায়া বলে, মন্ত্রীর প্রেমে তো আমি সেই আগেই পড়েছিলাম, যখন সে বাংলাদেশে ব্যাক করে। কিন্তু বোন আমার, আমি ওই বাড়ির বউ হতে যেতে চাইনি এত তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম মোহন সর্দার আর মালিনী সর্দারকে প্রাপ্য শাস্তি দিয়ে তারপর আমার মন্ত্রীমশাইকে আমার করে নিব। সে না চাইলেও সে মায়ার সাথে জড়িয়ে যাবে। কিন্তু ভাগ্য আমার যে অন্য কিছু ছিল।
মন্ত্রীমশাই নিজেও আমাতে ফেঁসে আছে, আর ওদিকে দূর থেকে আমি ওদের বরবাদ করতে পারছি না। কিছু একটা করতে গেলেই আমার ভালোবাসা আমার পথের কাঁটা হয়ে আসছিল। এখন আমি আমার ভালোবাসাকে আমার হাতের মুঠোয় রেখে সর্দার বাড়িতে আমার কাজ হাসিল করব। তাই তো আমি মিহির ভাইকে নিয়ে অভিনয় করেছি, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়। ওই মোহন সর্দার এদিক ওদিক আইয়াসি করবে আর আমি দূরে থেকে দেখব, এটা তো হতে পারে না। আমি এবার ক্লান্ত। এদিকে যারা তো আছে, পথের এই কাটা কিছু করার আগে মন্ত্রীর জীবনের নিজের জায়গা ছলে বলে করে নিলাম। কেউ বুঝতেও পারবে না আমি কে আর কি চাই। সবাই জানবে আমি হাসি মায়ের মেয়ে, আর আমাকে মন্ত্রীমশাই জোর করে বিয়ে করেছে। মৌ কিছু একটা ভেবে বলে, কিন্তু আপু, জিজু যখন জানতে পারবে যে তোমার উদ্দেশ্য তাকে পাওয়া, আর তার সাথে তুমি প্রতিশোধ নিতে এসব নাটক করেছো, এই কক্সবাজার ট্যুর প্ল্যানিং, আবার সেখানে যাওয়ার আগে এই রেপিস্টেড ইনফর্ম করে রাখা, এগুলো জানলে তো জিজু তোমাকে সন্দেহ করবে। জানতে দিব না আমি তাকে। যে আসবে আমার পথের কাঁটা হতে আমি তাকে উপড়ে ফেলে দিব। রেপিস্টেড বাবা আমাকে এমনিতেই খুঁজছিল আমার ক্ষতি করার জন্য। শুধু আমি টেকনিক্যালি আমার লোকদের দ্বারা ওদের কাছে ইনফর্ম করে দিই। নিজে এমনভাবে চলি যাতে ওরা জানতেই পারে না যে আমি জানি ওরা আমাদের ফলো করে। আর সে ফিরে এসেছে বোন। এবার কোনো অঘটন করার আগে আমি নিজে থেকে প্রস্তুত থাকব। তাছাড়া আমি তো আমার বরকে দ্বিতীয়বার বিয়ে করেছি, এখানে ভুল তো কিছু নেই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলেই হেসে দেয় মায়া, মৌ ও হাসে। হ্যাঁ, মায়ার সাথে রাজের আগেও একবার বিয়ে হয়, এটা মায়া জানতে পারে তার 18 বছর বয়সের দিকে। এদিকে মায়ের বাড়ির বড় হলরুমে বসে আছে পিয়াস ও রাজ। মাহমুদ সর্দারকে কল করেছে রাজ। মাহমুদ সর্দার রিসিভ করতে রাজ ডেভিল হেসে বলে, তোমার বৌমা এখন প্রপার আমার হয়েছে বাবা। মাহমুদ সর্দার গাড়িতে ছিলেন, ঢাকার দিকেই রওনা দিয়েছেন। গাড়িতে থাকতে খুশির খবর পেয়ে লাফিয়ে ওঠেন, বলেন, ইয়েস, আমার ঘরের লক্ষ্মী আসতে চলেছে। এটাই তো আমার চাওয়া। অ্যাট লাস্ট আমার আর শাহানার স্বপ্ন পূরণ হবে, সাথে পাবে তুমি তোমার ভালোবাসার মায়াবতীকে। রাজ ফিচেল এসে বলে, যদিও বুঝতে পারছি না মায়াবতী তাড়াহুড়া করলো কেন, তবে ওর পাতানো ফাঁদ বুঝতে পেরেই আমি ওর ইচ্ছাকে পূরণ করলাম, কারণ আমিই তো পূরণ করতে চাই আমার মায়াবতীর ইচ্ছা। মাহমুদ সর্দার বলেন, আমি ঢাকা আসছি, তুমি না মায়ামাকে নিয়ে আসো। বাকি রহস্য ভেদ পরে করা যাবে। এখন তোমাদের সুখী দিন আসতে চলেছে। আমার ছোট বোন রূপী মানুষটির পাশে থাকতে পারেনি, কিন্তু আড়ালে তো মায়াকে আগলে রেখেছি। মেয়েটা নাই জানুক যে তার বড় বাবা তার আড়ালে তার খোঁজ রেখেছে, কিন্তু আমি তো জানি আমরা ওদের জন্য পথ চেয়েছিলাম। রাখছি বাবা, তোমার রাগিনী বৌমার ওয়েলকাম করে রাখো। বাই বলেই কল কেটে দিল মাহমুদ সর্দার। আজ তার খুব আনন্দ। তার বাবা মানে মায়া ও রাজের দাদা চেয়েছিল মায়া রাজের বিয়ে দিতে। ওই সময় মায়ের জন্মের পরপরই বিয়ে দিয়ে দেয় মায়া ও রাজকে। রাজ তখন 11 বছরের আর মায়া কোলের শিশু। শাহানা পারভিন ও মাহমুদ সর্দার সাক্ষী থেকে দিয়েছিল এই বিয়ে। মাহমুদ সর্দারের বাবা তখন বলেছিলেন, আমার মায়া ও রাজ এই দুজনের জুটি হবে মায়া রাজ। সর্দার বংশের পরবর্তী রাজত্ব চালাবে এই মায়া রাজ। মাহমুদ সর্দার বলতেন, কিন্তু বাবা, ওর নাম তো মোহনা সর্দার, মায়া কেন বলো? কারণ আমার মোহ দিদিভাইয়ের ভিতর মায়া দেখতে পাই। তোমরা ওকে মোহনা বলেই ডেকো, আমার আপত্তি নেই, কিন্তু আমার কাছে ও মায়া। রাজ নিজেও তখন তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে। শাহানা পারভিন একবার মায়াকে কোলে নিয়ে বলেছিলেন, আমার মায়াবতী মা। রাজের মনে ভালো লাগতে থাকে এই নাম। সেও সাথে সাথে আওড়ায়, মায়াবতী, মায়াবতী, মায়াবতী। ওদের বাল্যবিবাহের কিছুদিন পরেই রাজ চলে যায় বিদেশে। কিন্তু রাজ যাওয়ার আগে মাহমুদ সর্দার ভালোভাবে বুঝিয়ে দিতেন, তোমার অর্ধাঙ্গিনী কিন্তু এখানে আছে বাবা। জানি ছোট বয়সে বিয়ে দিয়েছি তোমাকে, কিন্তু বাবার মৃত্যুশয্যার আমি বিয়ে না দিয়ে পারলাম না। তুমি পড়াশোনা করে ভবিষ্যতে উজ্জ্বল করে এসো। বাবাকে যদি মন থেকে ভালোবেসে থাকো তো মাথায় রাখবে তোমার জীবনের সাথে একটি সম্পর্ক জড়িত। মোহমাকে আমরা দেখে রাখবো, কিন্তু তুমি নিজেকে ঠিক রাখবে।
রাজ আশ্বস্ত করে বলে, আমি কোনো খারাপ কাজ করব না বাবা। আমি পড়াশোনা করে অনেক বড় হব, তারপর আমার মায়াবতীকে আমার করে নেব। মাহমুদ সর্দার খুশি হন ছেলের কথায়। মাহমুদ সর্দারের বাবা 3বার স্ট্রোক করেছিলেন, তাই তাকে কষ্ট না দেওয়ার জন্য এই বিয়ে। লাস্ট স্ট্রোকে করলেই তিনি মারা যাবেন এমনটা ডাক্তার জানিয়ে দিয়েছেন। তাছাড়া মাহমুদ সর্দার ও শাহানা পারভিন এই বিয়েতে খুশি ছিলেন। দাদা ও বাবার প্রতি অঢেল ভালোবাসার থাকায় রাজ তখন খুশি খুশি মনে বিয়ে করে নেন। রাজ তার দাদা ও বাবার প্রতি আলাদাভাবে দুর্বল। মাহমুদ সর্দার যা বলেন তাই করে রাজ, আবার রাজ যা চায় মাহমুদ সর্দার পূরণ করতেন। এছাড়া রাজের ছোটবেলায় মায়ের কোল কম পেয়েছে, বরং শাহানা পারভিনের কোল বেশি পেয়েছে। শাহানা পারভিন রাজের জন্য টিফিন করে দেওয়া, রাজকে হোমওয়ার্ক করে দেওয়া, আরও বিভিন্ন বিষয়ে যত্ন নিতেন। ছোট মা বলতে অজ্ঞান ছিল রাজ। পিয়াস রাজের কাছে এগিয়ে এসে বলে, কিন্তু বস, ম্যাম তো আপনাকে বিয়ে করেছে প্রতিশোধ পূরণ করতে, তাহলে আপনি কি পেলেই এই ভালোবাসা? মায়াবতীর জীবন ভালোবাসার জায়গায় আমি গড়ে নিব পিয়াস। আমার মায়াবতীর জীবনে একটাই নাম, সে হলো শাহমীর রাজ। আমার মায়াবতী জানতে পারবে না তার মন্ত্রীমশাই তার সব কিছুই জানে, আর সেই সব কিছু ঠিক করে দিবে। কিন্তু আপনার ছোট মা, উনি কোথায়? এটা একমাত্র মায়াবতী জানে। মৌ নিজেও জানে না কিছু, শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছিল সেই রাতে জানতে হবে আমাদের। কিন্তু বস, ম্যাম তো প্রতিশোধ অন্যভাবে নিতে থাকে। ওনার প্ল্যান মোতাবেক আপনি বলেছিলেন আমরা আপাতত বিয়ের বিষয়টা স্কিপ রাখবো। তাহলে ম্যাম এখন কেনই বা বিয়েটা করতে চাইলো? মোহন সর্দারকে বরবাদ করতে তো আপনি নিজেই ম্যামকে হেল্প করতে চান, তাহলে আর কি হতে পারে? জানি না পিয়াস, কিছু একটা তো গভীরে আছে, যেটা মায়াবতী একা জানে। কেন এই বিয়ে করার তাড়াহুড়া, এটা জানতে চাই আমিও। কিন্তু মায়াবতী কখনোই নিজে থেকে আমাকে কিছু বলবে না। সে তো তার মর্জিত চলে, একা লড়াই করতে চায়। বলে একটু দীর্ঘশ্বাস নিল রাজ। সাথে সাথে উপর থেকে হাসির আওয়াজ আসতে থাকে। মৌ হাসতে হাসতে নিয়ে আসছে মায়াকে। রাজ সিঁড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মায়াবতী আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, গলায় একটি বড় নেকলেস, কপালে টিপ, হাতে রুলিসহ কিছু চুড়ি। কোনো মেকআপের চিহ্ন নেই। মায়া নিজেই সাজতে পছন্দ করে না। সে এতটাই ফর্সা যে সে নিজেই কষ্ট পায়। কেন সে তার মায়ের চামড়ার রং পেল না? মোহন সর্দারের রং পাওয়াতে মায়ের মধ্যে ক্ষোভ আছে, কাজ করে। মায়া নিচে নামতে থাকে। রাজ এসে এক হাত বাড়িয়ে দেয় মায়ার দিকে। মায়া রাজের হাতের উপর হাত রেখে বের হতে থাকে সর্দার বাড়ির উদ্দেশ্যে। শিয়া হিয়া পরীক্ষা দিয়ে এসে সোফায় বসে আছে। বিরক্ত লাগছে, আবার চিন্তাও বাড়ছে। রুদ্র আরামের ভঙ্গিতে আছে। যারা ও মিলি বসে বসে দেখতে থাকে। মালিনী সোনালির কাছে বসে সান্ত্বনা দিচ্ছে। সোনালি হাইপার হয়ে উঠেছে। কাল রাতে মোহন সর্দার বাসায় আসেনি। কাল রাতে না আসলেও চিন্তা হয় না, কিন্তু সারাদিনে একবারও কল রিসিভ করছে না কেন? লোকটা কোথায় কি করছে বুঝতেও পারছে না সোনালি। ঘন্টা 3-4 ধরেই এই নাটক দেখছে শিয়া ও হিয়া। পরীক্ষা দিয়ে এসে একটু খেতেও পারেনি। এখন খাবার এনে দিল সার্ভেন্ট। এর আগেও এনে দিয়েছিল, কিন্তু চিন্তায় খাওয়া দাওয়া হয়নি। এখন সোনালির নাটকের কান্না শুরু। এদিকে তার ছেলে মেয়েদের বাবা হারানোর শোক নেই। মিলি একটু চিন্তিত থাকলেও রুদ্র ফুল রিল্যাক্স। তাহলে তারা কেন না খেয়ে থাকবে? পরীক্ষার সময় এসব ঝামেলা নিয়ে থাকলে নিজেদের স্বপ্ন পূরণ হবে না। রুদ্র একটা বড় হামি দিয়ে বলে, চিন্তা করো না মম, ড্যাড তোমাদের জন্য সতীন আনতে যায়নি। তুমি যার সতীন হয়ে এসেছিলে সেও নেই। ড্যাড যেখানেই থাকুক তোমাকে ছাড়া একটু রিল্যাক্স আছে। ছেলের এমন কথায় খেপে গেল সোনালি। এই মানুষ করেছে তাকে, একটু ভালোবাসা বা দয়া দেখায় না। শিয়া হিয়া ও মিলি কিছু বোঝে না। মালিনী বলে, ছি, বাবা মাকে নিয়ে এসব বলতে নেই। সেই দুপুরে খেতে এসেছি, এখন সন্ধ্যায় আজান দিবে, কিন্তু খাবার কি খেতে পেরেছি? বাবার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তো শুনতে পারো। দিয়েছি কল, কেউ ধরছে না। তাহলে এক কাজ করা যাক, মিসিং ডায়েরি করি। মোহন সর্দার কাল রাত থেকে হারিয়ে গেছে। মন্ত্রীর বাড়িতে বসবাসরত বুড়ো লোককে কেউ কিডন্যাপ করেছে বলে ধারণা করা হয়। আসামি হতে পারে কোনো বিরোধী দল। শ্যাট আপ রুদ্র, চিল্লিয়ে বললেন সোনালি। হিয়া বিড়বিড় করে শিয়ার কানে কানে বলে, বাবা যেমন তার ছেলেও তেমন। রুদ্র হিয়ার মুখের পাশে ফু দিল। হিয়া ছেড়ে দেওয়া চুল উড়ে মুখের সামনে চলে আসে।
ফলস্বরূপ হিয়া তাকিয়ে থাকে রুদ্রের দিকে। রুদ্র চোখ টিপ দিয়ে বলে, ড্যাড এর মতো বউ থুয়ে ফুর্তি করার মতো ভুল করব না আমি। আর হ্যাঁ, আমার সাথে ড্যাডেরও একটু ফারাক আছে, সময় আসলে জানতে পারবি। হিয়া মুখ ভেঙচি দেয়, অতপর খাওয়ার মন দিতে থাকে। মাহমুদ সর্দার বাড়িতে এসেছেন মাত্র। ঢুকে দেখলেন বাড়িটি পুরো মরা বাড়ির মতো নিরিবিলি। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে শিয়া, হিয়া, রুদ্র ও মিলি। সোফায় বসে কান্না করতে থাকে সোনালি। তার দুই পাশে সান্ত্বনা বাণী দিচ্ছে মালিনী ও যারা। ব্রোকোজকে মাহমুদ সর্দার বলেন, কি হয়েছে? মালিনী দৌড়ে এসে দাঁড়ায় মাহমুদ সর্দারের পাশে। বলেন, ছোট ভাইকে কাল থেকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্টকেও কল করে পাচ্ছি না। অফিসে যেয়ে দেখা যাক, অফিস বন্ধ, বড় একটা তালা ঝুলিয়ে রাখা। কিছুই বুঝতে পারছি না কি হলো। মাহমুদ সর্দার ও প্রকাশ্য হেসে দিলেন। মনে মনে খুশি হলেও প্রকাশ্যে বলেন, চিন্তা করার কিছু নেই, হয়তো অফিস বন্ধ রেখে বাইরে ঘুরতে গেছে। তোমাদের সাথে কথা বলতে চায় না, তাই সব কিছু বন্ধ রেখেছে। আসলে মাহমুদ সর্দার কাছে কল এসেছিল মোহন সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সে এবার না জানার ভান করেই থাকছেন। প্রকাশ্য অনেক সাহায্য করেছেন, কিন্তু অপ্রকাশ্য সেও চায় মোহন সর্দার শাস্তি পাক। বাবা মেয়ের এই লড়াইয়ের এবার তিনি ঢুকতে চান না, তাই কথা ঘুরিয়ে দিলেন। একজন সার্ভেন্ট ডেকে মাহমুদ সর্দার কিছু কথা বলেছিলেন। মালিনী একটু তাকিয়ে দেখে অবাক হয়ে বলেন, কি বলছিলে তুমি ওকে? দেখতে পাবে, ধৈর্য ধরো। বলতে না বলতে ঢাকঢোল বাজার শব্দ আসতে থাকে। সবার খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে উঠেছে মাত্র। ঢাকঢোলের আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পারলো তাদের বাড়ির দিকেই কিছু একটা আসছে। রুদ্র ঢাকঢোলের আওয়াজের তালে তালে হাত উঁচু করে দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিলি জিজ্ঞাসা করে, তুই নাচতেছিস কেন? কারণ ঢাকঢোল বাজতেছে তাই। আরে তোরাও নাচ, কি হচ্ছে কেন হচ্ছে না জানলেও আনন্দের বাজনায় আনন্দ কর। ঢাকঢোল পিটিয়ে 7-8 জন লোক সর্দার বাড়ির মেইন গেট হাজির হয়। সাথে সাথে গেট খুলে দেয় দারোয়ান। আশপাশ থেকে প্রতিবেশীরা ভিড় বাড়াতে থাকে। বাড়ির বাইরের বড় উঠানে এসে দাঁড়ালো সর্দার বাড়ির লোকজন, যারা নিজেও আছে সেখানে। সবার দাঁড়ানোর সাথে সাথে সেখানে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নাচতে নাচতে নামলো পিয়াস ও মৌ। ওরাও হাত উঁচু করে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। গার্ড এসে রাজের গাড়ির দরজা খুলে দিল। বেশে রাজ গাড়ি থেকে নামতেই সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। মায়া এখনও বের হয়নি। রাজ নিজেও গানের তালে নাচতে থাকে। নাচতে নাচতে গৃহে প্রবেশ করে যারার দিকে তাকিয়ে বলে, যারা বেবি, তোমার জন্য সতীন এনেছি। যারা হা হয়ে যায়। সোনালি চেঁচিয়ে বলে, হোয়াট? ওহো কাকিয়া, তোমাকে বলিনি তো, যারা বেবিকে বলেছি। অবশ্য তোমার ঝটকা লাগবেই, তোমার বোনের মেয়ের সতীন বলে কথা। মালিনী রাজের কাছে এসে বলেন, এসব কি ধরনের তামাশা রাজ? তুমি বিয়ে করলে আমাদের না জানিয়ে? আমরা তো এখানেই আছি। বিয়ে করার যখন এত ইচ্ছা আমাদের বলতে, যারা তো রেডিই ছিল। আমি তো বাবাকে বলেই গিয়েছিলাম মা, কারণ বাবার পছন্দেই আমার বিয়েটা হচ্ছে। রাজার কথায় মালিনী ফিরে তাকান মাহমুদ সর্দারের দিকে। মাহমুদ সর্দার নির্দ্বিধায় বলেন, হ্যাঁ, আমি রাজের বিয়েটিকে মেনে নিয়েছি। ইনফ্যাক্ট রাজের বউ হিসেবে আমি তাকে গ্রহণ করতেও রাজি। পাত্রী আমার পছন্দের। আর যারাকে আর ওর মা বাবাকে আমি কথা দিয়েছি যে রাজ আর যারার বিয়ে দিব। তাহলে এখন কি হবে? আমরা কি জানি? তুমি কি কখনো তোমার ইচ্ছা পূরণের আগে আমাদের থেকে একটু আলাপ করে নেও? তোমার ডিসিশন আগে প্রায়োরিটি দিয়েছো। তোমার বাবা ছেলে মিলে কখনো আমার কথা শুনতে চেয়েছো? আমি যা কিছু করতে চাই আগে তোমাদের থেকে জানতে চাইতাম, কিন্তু তোমরা নিজেদের মতো করে এগিয়ে গেছো। বলেই কান্না করে দিলেন মালিনী। রাজ মালিনীর কাছে এসে বলে, আমি তোমার সমস্ত মতামতের সম্মান করি মা, কিন্তু মায়াবতীকে আমার চাই, তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি এই সম্পর্কে মেনে নাও মা। তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু তার ভালোবাসা তার থেকে হারালে তোমার ছেলের মনকে ভাঙতে দেখবে। তোমার ছেলে সুখে থাকবে না মা। মালিনী আর কিছু বললেন না। ছেলের সুখের কথা ভেবে চুপ করে গেলেন। যারা এসে রাজের কাঁধে হাত রাখলো। রাজ ঘুরে দাঁড়ালো। যারা রাজের দিকে তাকিয়ে বলে, বেবি প্লিজ বলে দাও তুমি এসব নাটক করছো। আমি তোমাকে খুব 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 ভালোবাসি বেবি, বিলিভ মি। আর তুমি আর আমি এই বাড়িতে অনেক হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো।
গাড়ির ভিতর থেকে রক্তচক্ষু দিয়ে দেখছে মায়া। সব কিছু সহ্য হলেও রাজের কাঁধের জারার হাত দেওয়াটা সহ্য হলো না। গাড়ির দরজার নিচে খুলে পাশে থাকা গার্ড থেকে গুলি নিয়ে সাথে সাথে শুট করে দিল জারার হাতে। জারার বাম হাতে ছিদ্র হয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে ব্যথায় চিল্লিয়ে জারা বলে, আউচ। সোনালি এসে জারার হাত ধরে দাঁড়ায়। মিলি দৌড়ে গেছে মেডিসিন বক্স আনতে। একজন সার্ভেন্ট পানি নিয়ে আসে। গুলি জারার হাতের ভিতর ঢুকতে পারেনি। মায়া টার্গেট করেছিল জাস্ট একটু সাইড থেকে, তাই জারার হাতের কোনা দিয়ে গুলি চলে যায়। এর ফলে জারার হাতে ছিদ্র হয়ে যায়। জারার হাত ব্যান্ডেজ করে দিচ্ছে সোনালি আর মালিনী। রাজ স্মিত হেসে বলে, প্রবেশী রক্তবন্যা বয়ে দিলে মায়াবতী। মেহেরুন জাহান মায়ার জিনিসের কেউ নজর দিবে আর মায়া চেয়ে চেয়ে দেখবে? এতটা খারাপ দিন মায়ের আসেনি। আর সেখানে তো আজ তো আপনিটাই আমার ব্যক্তিগত পুরুষ। মায়ার গর্জে যাওয়া কণ্ঠ শুনে সবাই তাকিয়ে থাকে মায়ার দিকে। শিয়া ও হিয়া মায়াকে দেখছে খালি। মিলি বলে ওঠে, ওই মেয়ে তো সেই মেয়েটা যে আমাদের মাজারে ঝামেলা করেছিল, আবার ওর কোম্পানির উদ্বোধন গিয়েছিলাম। রাজ মায়ার রাগী চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে ফোঁসফোঁস করছে মায়া। রাজ তাকিয়ে দেখছে মায়ার হার্টবিট ফাস্ট হয়ে এসেছে। মিলির কথাগুলো কানে ভেসে আসতেই রাজ মায়ের দিকে তাকিয়ে থেকেই বলে, এটাই আমার বউ, আমার মায়াবতী। মাহমুদ সর্দার ইশারা করতে একজন সার্ভেন্ট মিষ্টি ও শরবত নিয়ে আসে। সার্ভেন্টদের হাতে বউ বরণের সামগ্রী দেখে মাহমুদ সর্দার বলেন, বউ বরণ করতে হবে তো, যাও আমাদের বৌমাকে বরণ করে নিয়ে আসো। মালিনী মুখ ঘুরিয়ে বলেন, আমার কোনো ইচ্ছে নেই, পারলে তুমি করো তোমার বৌমাকে বরণ। মাহমুদ সর্দার পাত্তা দিলেন না, নিজে থেকে চলে গেলেন মায়াকে বরণ করতে। মিষ্টির থালার পাশ থেকে একটু উকি দিয়ে মালিনীর দিকে তাকালেন মায়া। তারপর মাহমুদ সর্দারকে বলে, বউকে বরণ করার দায়িত্ব তো একমাত্র শাশুড়ির থাকে। শাশুড়ির অবর্তমানে অন্য কেউ? আমার শাশুড়ি কি মারা গেছে? সবাই থমকে যায় এমন কথায়। মালিনী নিজেও খেপে গেছেন এবার। মায়া ডেবিল হাসি দিয়ে বলে, না মানে চোখের সামনে জলজন্ত শাশুমাকে দেখছি, কিন্তু সে তার ছেলের বউকে বরণ করতে না করছে। বিষয়টা তো এমন হলো যে সে আমার শাশুমা হওয়ার যোগ্য না, অথবা সে দুনিয়া থেকে টাটা বিদায়। বলে মালিনীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয় মায়া। মায়ার চোখ টিপ দেওয়া দেখে বিষম খেলো মালিনী। মাহমুদ সর্দার হেসে দেন, বলেন, ও এখনো তোমাকে গ্রহণ করতে প্রস্তুত না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আস্তে আস্তে শব্দটা ব্যবহার করে যে আমার অপেক্ষার মাত্রা বাড়াতে থাকবে। শাশুমার ভালোবাসা না পাই তার দায়িত্ব তো দেখতে চাই, তাকেই এখন আমাকে বরণ করতে হবে। এটা যে আমার একমাত্র অধিকার। সোনালি সে মালিনীর পাশে দাঁড়িয়ে বলেন, যদি বরণ না করে তাহলে? মায়া গুলি উঁচু করে সেদিকে তাকিয়ে গুলির মাথার হালকা ফু দেয়। তারপর বলে, একটু আগে একটা ডেমো দেখালাম, সিচুয়েশন আবারও ঘুরে আসতে পারে। ভয়তে ঢোক গিলে সোনালি। প্রতিবেশীরা বিড়বিড় করে বলে, যেমন মন্ত্রী তার তেমন বউ, মন্ত্রীর মতো কড়া মস্তিষ্কের। মায়া অবাক হয়ে বলেন, আমি কিন্তু এখন বৌমা নই যে শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে আছি। শাশুড়ির ছেলের ভালোবাসা কি কম নাকি যে শাশুড়ির ভালোবাসার কাঙ্গাল হব? কিন্তু অধিকার বোধ এই যে উনি চায় ওনার না হওয়া বৌমাকে বরণ করতে, এটাই তো আমার হার। এই হার মানতে শিখিনি মায়া। মায়া যা চায় তাই পায়। এখন তার ইচ্ছা সে তার শাশুড়ির থেকে বরণ গ্রহণ করবে। কি মন্ত্রীমশাই, আপনি করবেন না পূরণ আপনার মায়াবতীর ইচ্ছা? রাজ একটু হেসে এগিয়ে আসে মায়ের দিকে, বলে, অবশ্যই মায়াবতী, তবে তোমার মুখে আমি দ্বিতীয়বার আমার মায়ের মৃত্যুর কথা শুনতে চাই না। মাথায় রেখো, আমার দুনিয়া, আমার মা, তুমি ও আমার পরিবার। বলে রাজ তাকায় শিয়া হিয়ার দিকে, তারপর তাকায় মায়ার দিকে। মায়া বলে, আমার এই জবান থেকে আপনার মায়ের মৃত্যুর আসবে না, কিন্তু আমার শাশুমা কথা ঠিকই আসবে। শাশুড়ি বৌমার মাঝে ঢুকবেন না যেন মন্ত্রীমশাই, আপনাকে আবার এসব জিনিসে মানাবে না। ট্রিপিক্যাল ভারতীয় সিরিয়াল হয়ে যাবে যে। রাজ হালকা হেসে দেয়। মাহমুদ সর্দার হো হো করে হেসে বলেন, তুমি পারো মা। আচ্ছা, তোমরা শাশুড়ি তোমাকে বরণ করবে। বলেই মালিনীর কাছে থালা নিয়ে আসে মাহমুদ সর্দার। শাসনের সুরে বলেন, তাড়াতাড়ি বরণ করে নাও, কোনো প্রকার না আমি শুনবো না।
আমার বৌমাকে তোমার পছন্দ না হলেও চলবে, কিন্তু তার কোনো কিছুতে আমি যেন কষ্ট পেতে না দেখি। অবশ্য সে যেমন রণচণ্ডী, তুমি না চাইলেও জোর করেই ছুরি ঘোরাবে এই বাড়িতে। বলেই থালাটা মালিনীর হাতে দিয়ে দেয়। মায়া তার ফোন বের করে ময়ের হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি শাশুড়ি বৌমার কিছু মোমেন্ট ক্যাপচার করে নাও। বলা বলা তো যায় না, সম্পর্কগুলো পরিবর্তন হতে থাকে কোন সময়। আমার শাশুড়ি তো আবার ভালো মানুষের সঙ্গ নিয়ে চলে, তার থেকে আবার সিরিয়ালের শাশুড়ি ড্যামোগুলো শিখে আমার উপর অ্যাপ্লাই করতে চাইতেও পারে। মায়ের তিক্ত কথাগুলো হজম করে মায়ের কাছে এসে মালিনী মায়াকে মিষ্টি খাইয়ে দেয়। মায়া সুন্দর একটি হাসি দিয়ে জড়িয়ে ধরে মালিনীকে। মালিনীর কানের কাছে ফিসফিস করে বলে, ভুলেও সিরিয়ালের শাশুড়ি হতে যাবেন না শাশুমা। আমি আবার সিরিয়ালের বৌমা না, আমি আপনার জীবনের অ্যাটম বোম আলা বৌমা। আমার আর আমার স্বামীর মাঝে দেওয়াল হয়ে আসলে আমি এই দেওয়াল গুঁড়ো গুঁড়ো করে দেব। মালিনী কেঁপে উঠল মায়ার কথায়। এই মেয়ে তো খুব ডেঞ্জারাস, গৃহপ্রবেশে শাশুড়িকে হুমকি দিচ্ছে। মায়া ছেড়ে দিল মালিনীকে, তারপর বলে, পিকচার তোলা কমপ্লিট মৌ? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে শাশুড়ি বৌমা জোটে। লাগবেই তো, মন্ত্রীমশাই এর মা বলে কথা, সে তো এখন আমার শাশুমা। বলে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মালিনীর দিকে, যারা কান্না করছে। একে তো রাজ বিয়ে করেছে, আবার তার বউ তাকে গুলিও করে হাত ফুটো করে দিয়েছে। ন্যাকা কান্না করে রাজের সামনে এসে হাত দেখিয়ে যারা বলে, সি বেবি, তোমার এই নিউ ওয়াইফ আমার হাত ফুটো করে দিয়েছে, শি ইজ ক্রিমিনাল। ও বেবি, আরও কি গুলি খেতে চাও তুমি? তোমার সতীন কিন্তু গোলাগুলিতে এক্সপার্ট। বলে ওঠে রাজ। সবাই হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে উদ্দেশ্য করে বলেন, ভাবিকে কোলে নিয়ে গৃহপ্রবেশ করো। ভাই বিয়ে করেছে, বউ নিয়ে দেবর ননদ আনন্দ করবে না? রুদ্র কিছু করার আগে রাজ মায়াকে কোলে নিয়ে বলে, আমার বউ আমার পার্সোনাল লকার, তার গায়ে হাত দেওয়ার তো দূরের কথা, তার দিকে চোখ দেওয়ার অধিকারও আমি কাউকে দেব না। কেউ আমার বউয়ের আশেপাশে থাকলে তার শকুনের নজর এই বাঘের কাছে ফিকে পড়ে যাবে। বলেই মায়াকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে থাকে রাজ। রাজের এই কথা শুনে মায়া খুব খুশি হয়, রাজের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। রাজের কানের কাছে ফিসফিস করে মায়া বলে, জেলাস মন্ত্রীমশাই? রাজ ঠোঁট প্রসারিত করে হেসে বলে, মায়াবতীর মতো অতি মাত্রার জেলাস না হলেও আংশিক আছে।